ভয়, আতঙ্ক আর বিভীষিকা দিনে মনে হয় কল্পনা, কিন্তু রাত নামলেই তারা জীবন্ত হয়ে ওঠে। অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকে অচেনা ছায়া, অজানা শ্বাস। রাত কারো কাছে বিশ্রাম, আবার কারো কাছে অভিশাপ। আজকের রাতও যেন সেই অভিশপ্ত অন্ধকারের দূত, যেখানে আলো নিভলেই শুরু হয় অন্ধকারের জ্ঞান। নিজের ফ্যাক্টরিতে বসে ব্যস্তভাবে কাজ করছিল পল। মৃদু আলোয় তাকে বেশ চিন্তিতই মনে হচ্ছিল। ঠিক তখনই ভিডিও কলে ভেসে ওঠে তার ছেলে মার্টিন। আতঙ্কে কাঁপা কণ্ঠে সে বলে, বাবা, তুমি আজকে একটু তাড়াতাড়ি বাসে চলে এসো না। মনে হচ্ছে মার শরীরটা ভালো নেই। আমি দেখলাম মা একটা অন্ধকার ঘরে বসে কার সাথে যেন কথা বলছে, একা একা। মার্টিনের কথা শুনে মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় পল। মনে হচ্ছিল কোনো পুরনো অশুভ স্মৃতি হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে সেই ছেলেকে সান্ত্বনা দিয়ে ঠান্ডা কণ্ঠে বলে, বাবা, তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে বাসে চলে আসব। ফোন রাখার পরও পলের চোখে একটা অদ্ভুত ছায়া লেগে রইল, যেন অতীতের কোনো বিভীষিকা তাকে আঁকড়ে ধরেছে। ঠিক তখনই তার অ্যাসিস্ট্যান্ট ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, স্যার, যদি আর কাজ না থাকে তাহলে আমি সবাইকে বাড়ি পাঠিয়ে দিই। পল বলে, হ্যাঁ, তুমি তাই করো, আমার কিছু কাজ বাকি আছে। অ্যাসিস্ট্যান্ট তখন স্টোর রুমে ঢুকে তার কাজ সেরে নিচ্ছিল। হঠাৎই সেই রুমে আলো আধারে খেলা শুরু হয়। টিউবলাইট ঝিলমিল করে জ্বলে উঠছে আর নিভছে। যখনই সে সুইচ টিপে লাইট বন্ধ করে, তখনই মনে হচ্ছিল রুমের অন্ধকারের কোণে কেউ দাঁড়িয়ে আছে, কালো একটা ছায়া। কয়েকবার লাইট অন অফ করার পর শেষবার যখন আলো নিভিয়ে দিল, তখনই সেই ছায়াটি তার সামনে এসে দাঁড়ালো। আকারে বিশাল, ধারালো নখ আর জলজলে দুটো চোখ। ভয়ে সে চিৎকার করে পলের কাছে ছুটে গেল ঘটনাটা জানাতে, কিন্তু পল ফোনে ব্যস্ত ছিল। তেমন একটা পাত্তা দিল না, শুধু শান্তভাবে বলল, বাড়ি চলে যাও, কাল দেখা হবে। অ্যাসিস্ট্যান্ট তখন কেঁপে ওঠা শরীরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর কাজ সেরে পল যখন করিডোর দিয়ে যাচ্ছিল, অন্ধকারাচ্ছন্ন সেই পথের শেষ প্রান্তে সে দেখল কেউ যেন বসে আছে। শরীরের ভেতর শীতল স্রোত বয়ে গেল। পল ভাবল, এখানে তো আর কেউ থাকার কথা না। অ্যাসিস্ট্যান্ট সে তো অনেক আগেই চলে গিয়েছে। ভয়ে সে দ্রুত দৌড়িয়ে উল্টো পথে ছুটল, কিন্তু হঠাৎ কার সঙ্গে ধাক্কা খেয়ে সে পড়ে গেল মেঝেতে। ঠিক তখনই মুহূর্তেই ছায়াটি তার ওপর ঝাঁপিয়ে পড়ল, ধারালো নখে তার পা চিড়ে ফেলে একদম রক্তাক্ত করে দিল। পল আতঙ্কে লক্ষ্য করল ছায়াটি তার সামনে বসে আছে। আস্তে আস্তে দাঁড়িয়েও গেল, কিন্তু এক অদ্ভুত ব্যাপার চোখে পড়ল তার। ছায়াটি আলোর মধ্যে আসতে পারছে না। প্রাণপণে উঠে সে দৌড়িয়ে নিজের কেবিনে ঢুকে দরজা লক করে দিল। ঘাম ঝরছিল, শ্বাস ভারী হয়ে উঠেছিল। দরজার বাইরে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে, এমন অনুভূতি বারবার ভেতরটা কাঁপিয়ে তুলছিল তার। হঠাৎ পুরো ফ্যাক্টরিতে আলো এক এক করে নিভে গেল। আবছা অন্ধকারে দেখা গেল কেউ যেন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর লাইট হঠাৎ জ্বলে উঠল। মেঝেতে পড়ে আছে পলের নিথর দেহ, চোখ দুইটা নির্মমভাবে উপরে নিয়েছে কেউ। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি রেবেকাকে, সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আলাদাভাবে থাকে। এর পরের দৃশ্যে দেখা যায় মার্টিনকে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় তার। করিডোরে দাঁড়িয়ে সে শুনতে পায় মায়ের ঘর থেকে শব্দ আসছে, মা যেন কার সঙ্গে কথা বলছে। তার মায়ের নাম সোফিয়া। সে নিঃশব্দে পা টিপে টিপে সোফিয়ার ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ায়। ভেতরে উকি দিয়েই দেখে অন্ধকার ঘরে সোফিয়া একাই বিড়বিড় করছে, যেন কারোর সঙ্গে কথা বলছে। মার্টিন ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে, মা, তুমি কার সঙ্গে কথা বলছো? ওখানে তো কেউই নেই। কিন্তু ভারী ও অচেনা গলায় সোফিয়া ধীরে বলে, রাত তো অনেক হয়েছে মার্টিন, তুমি এখন ঘরে যাও, এখানে আর দাঁড়িয়ে থেকো না। মার্টিনের চোখে পড়ে মায়ের হাবভাব ঠিক স্বাভাবিক নয়। সে তাড়াহুড়ো করে নিজের ঘরে ফেরার পথে হঠাৎ অনুভব করে কেউ যেন তাকে পিছন থেকে লক্ষ্য করছে। কৌতূহলবশত সে পিছনে ফিরে তাকায়, আর তখনই দেখে একটি বিশাল কালো ছায়া তার মায়ের পিছনে দাঁড়িয়ে আছে। ভয়ে শিউরে উঠে মার্টিন দ্রুত নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়।
কিন্তু কিছুক্ষণ পরই করিডোরের আলো এক এক করে নিভে যায়, আর দরজার বাইরে থেকে কেউ যেন ভয়ঙ্করভাবে হ্যান্ডেল ঘুরিয়ে দরজা খোলার চেষ্টা করতে থাকে। কয়েকদিন পর মার্টিনের অস্বাভাবিক আচরণ দেখে স্কুল থেকে তার বোন রেবেকাকে খবর দেওয়া হয়। আসলে রেবেকা তার সৎ বোন। তাদের মা একজনই, কিন্তু বাবা আলাদা। সোফিয়ার দুইবার বিয়ে হয়েছিল, আর দুর্ভাগ্যবশত দুইবারই স্বামী মারা যায়। রেবেকা তার বয়ফ্রেন্ড ব্রেডকে নিয়ে স্কুলে আসে। সেখানেই জানা যায় মার্টিন প্রতিদিন ক্লাসে বসে ঘুমিয়ে পড়ছে। হতে পারে রাতে সে একদম ঘুমাতে পারছে না। রেবেকা মার্টিনের সঙ্গে দেখা করে। তার চোখ মুখে আতঙ্ক স্পষ্ট। সে ধীরে বলে, দিদি, রাতে ওই বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে। রেবেকা বিস্ময়ে তাকিয়ে থাকে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। রেবেকা মার্টিনকে নিয়ে সোফিয়ার বাড়িতে আসে। বাড়িতে ঢোকার সময় মার্টিন ফিসফিস করে বলে, রাতের অন্ধকারে মাঝে মাঝে ডায়ানা নামের কেউ মাকে দেখতে আসে, আর মা তার সঙ্গে কথাও বলে। ডায়ানা নামটা শুনে রেবেকা হঠাৎ থমকে দাঁড়ায়। মুখটা ফ্যাকাশে হয়ে যায় তার। রেবেকা অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি তাকে দেখেছো? তুমি কি ডায়ানাকে দেখেছো? তাদের কথাবার্তা চলছিল, আর পর্দার আড়াল থেকে মনে হচ্ছিল কেউ যেন গোপনে সবকিছু লক্ষ্য করছে। সোফিয়া কিছুক্ষণ পর দরজা খুলে। ভেতরে ঢুকতেই বোঝা যায় মা আর মেয়ের সম্পর্ক খুব একটা ভালো না। রেবেকা তখন মাকে জানায় যে সে মার্টিনকে নিয়ে যাবে। তখনই তাদের দুজনের মধ্যে তর্ক শুরু হয়। এইদিকে মার্টিন নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। হঠাৎই তার নজর যায় মায়ের ঘরের দিকে। দরজা আধ খোলা। কৌতূহলবশত ভেতরে উকি দেওয়ার চেষ্টা করে সে। ঠিক তখনই ভয়ঙ্কর শক্তিটি দরজা বন্ধ করে দেয়। সেই বিশাল কালো ছায়া যেন বোঝাচ্ছে তার আর সোফিয়ার মাঝখানে অন্য কেউ আসুক, সে সেটা চায় না। রেবেকা দ্রুত মার্টিনকে নিয়ে চলে যায়। সেই রাতে তারা দুজন একসঙ্গে থাকে। তারা দুইজন ভাই বোন একসঙ্গে ভালো সময় কাটায়, আর মার্টিন তাকে যা যা তার সঙ্গে ঘটেছে সবকিছু খুলে বলতে থাকে। রাতের বেলা হঠাৎ রেবেকার ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে মার্টিন তার পাশে নেই। ঘরের বাইরে আবছা আলোয় দরজার সামনে কাউকে বসে থাকতে দেখে সে। রেবেকা অবাক হয়ে তখন জিজ্ঞাসা করে, মার্টিন, ওখানে কি করছো? কোনো উত্তর নেই। রেবেকা ঘরের আলো জ্বালাতে গেলে অবাক হয়ে যায়। সুইচ কাজ করছে না, অথচ বাইরের আবছা আলো যখন ভেতরে ঢুকছে তখন সেখানে কেউ নেই। কিন্তু ঘরটা অন্ধকার হওয়া মাত্রই সে দেখে সেখানে কেউ বসে আছে, আর মাটিতে নৃশংসভাবে আঁচড় কেটে যাচ্ছে। আতঙ্কে রেবেকা পাশের ঘরের লাইট জ্বালাতে যায়, আর মুহূর্তেই দেখা যায় কালো ছায়াটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু বাইরের আলো হঠাৎ ঘরে ঢুকতেই ছায়াটি মুহূর্তের মধ্যে মিলিয়ে যায়। শ্বাসকষ্টে কাঁপতে কাঁপতে রেবেকা মার্টিনকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পরই দেখা যায় মার্টিন বাথরুমের বাথটাবে ঘুমিয়ে আছে, হাতে একটি টর্চ লাইট জ্বালানো। অর্থাৎ বোঝা গেল রেবেকার ঘুম ভাঙার আগে মার্টিন কিছু দেখে ফেলেছিল, আর ভয়ে সেখান থেকে পালিয়ে টর্চ জ্বালিয়ে শুয়ে পড়েছিল নিরাপত্তার জন্য। পরের দিন সকালবেলা দৃশ্যপটে আমরা দেখতে পাই রেবেকার দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন অফিসার। তিনি এসেছেন শিশু কল্যাণ সোসাইটি থেকে। ভারী কণ্ঠে তিনি রেবেকাকে বলেন, মার্টিন এখনো ছোট, তার দেখাশোনার অধিকার শুধুমাত্র তার মায়ের হাতেই রয়েছে। রেবেকার চোখে অনিচ্ছা স্পষ্ট হলেও আইনগত কারণে সে বাধ্য হয় মার্টিনকে দিয়ে দিতে। মার্টিনের নিষ্পাপ মুখে ভয় আর দুঃখের ছাপ আঁকা। এই যেন এক অসহায় বিদায়। এরপর ক্যামেরা ধীরে ধীরে ফলো করে রেবেকাকে। সে ঘর গোছাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ তার চোখে পড়ে গতকাল রাতে যেখানে কালো ছায়াটি বসেছিল ঠিক সেই জায়গায় কার্পেটের নিচে খোদাই করা একটি নাম, ডায়ানা। ক্লোজ শটে নামটা স্ক্রিন ভরিয়ে তোলে। এক মুহূর্তেই রেবেকা শ্বাসরুদ্ধ হয়ে আসে। ভয় মিশে যায় অতীতের স্মৃতির সঙ্গে। সে যেন ফিরে যায় ছোটবেলায়। দৃশ্যপট বদলে যায়। ছোট্ট রেবেকা তার ড্রয়িং বুকে মা, বাবা আর নিজের ছবি আঁকছে। হঠাৎই অদৃশ্য হয়ে যায় সেই ড্রয়িং বুক। পরে সেটা পাওয়া যায় আলমারির ভেতর থেকে। দেখা যায় বাবার ছবিটা কেটে ফেলা হয়েছে, আর সেই জায়গায় আঁকা হয়েছে ডায়ানার মুখ। রেবেকা আতঙ্কে পিছিয়ে আসে, ঠোঁট শুকিয়ে যায়।
এবার দৃশ্য পরিবর্তন হয়। রেবেকা তার বয়ফ্রেন্ড ব্রেডকে নিয়ে ছুটে আসে সোফিয়ার বাড়িতে। আলো আঁধার ঘরের ভেতরে গোপনে ঢুকে চারপাশে খুঁজতে শুরু করে। হঠাৎ তার চোখ আটকে যায় দেওয়ালে টাঙানো একটি ছবিতে। সেটি সোফিয়ার ছোটবেলার ছবি, কিন্তু সোফিয়ার সঙ্গে ছবিতে দাঁড়িয়ে রয়েছে আরেকটি মেয়ে শিশু। মেয়েটি মাথায় বড় ছাতা দিয়ে মুখ ঢেকে রেখেছে। ক্যামেরা জুম ইন করে সেই মুখের দিকে। ভয়ঙ্কর অস্বাভাবিকতা ফুটে ওঠে ফ্রেমে। রেবেকার বুক কেঁপে ওঠে। কে এই মেয়ে? কেন এভাবে ছবি তুলেছিল? সে ফাইল আর কাগজপত্র উল্টাতে থাকে। ঠিক তখনই তার হাতে উঠে আসে একটি পুরনো ডকুমেন্ট পড়ে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। তাতে লেখা আছে অনেক বছর আগে সোফিয়া মানসিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিল, আর সেখানেই তার বন্ধুত্ব হয়েছিল এক মেয়ের সঙ্গে। তার নাম ডায়ানা। এরপর রেবেকার হাতে উঠে আসে একটি পুরনো টেপ রেকর্ডার। সে প্লে করতেই শোনা যায় কর্কশ কণ্ঠে, ডায়ানা হাসপাতালে সবার সঙ্গে খারাপ ব্যবহার করত, কিন্তু একজনকে বাদ দিয়ে। সেই একজন হলো সোফিয়া, যদিও মাঝে মধ্যে সোফিয়াকেও সে কষ্ট দিয়েছিল। তখন ধীরে ধীরে পর্দায় ভেসে ওঠে ডায়ানার সত্য। সে ছিল বিরল এক চর্মরোগে আক্রান্ত। তীক্ষ্ণ আলোতে আসতে পারত না, তাই সে পুরনো ছবিতে তাকে ছাতা মাথায় দেখা গিয়েছিল। দৃশ্য আরও ভয়ঙ্কর মোড় নেয়। ডকুমেন্ট থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। ডায়ানার ওপর করা হয়েছিল এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। তীক্ষ্ণ আলোতে তাকে ফেলে তার অসুখ সারানোর চেষ্টা করা হয়, কিন্তু পরীক্ষাটা ছিল অমানবিক। আলোর প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ডায়নার মৃত্যু হয়। তার চিৎকার যেন আজও দেওয়ালের ভেতরে প্রতিধ্বনি হয়ে বাজে, এবং অন্ধকারে আমরা এখন পর্যন্ত যে ছায়াটিকে দেখছি সেটি হলো ডায়ানা, অর্থাৎ ডায়ানার প্রেতাত্মা। রেবেকার মুখে ভয়, অবিশ্বাস আর আতঙ্কের মিশ্রণ। তার চোখ বড় বড় হয়ে আছে, ঠোঁট কাঁপছে, যেন পুরো শরীর জমে গেছে। হঠাৎই ধাম শব্দে দরজা জোরে বন্ধ হয়ে যায়। রেবেকা চিৎকার করে ওঠে, ব্রেড, ব্রেড! ঘরের ভেতরের আলো নিভে অন্ধকার নেমে আসে। সেই অন্ধকার থেকে হাত বাড়িয়ে রেবেকাকে জাপটে ধরে ডায়ানা। রেবেকা প্রাণপণে ছটপট করছে, গলা থেকে চাপা আর্তনাদ বেরোচ্ছে। ঠিক তখনই ক্লিক শব্দে দরজা খুলে যায়। ওপাশ থেকে ব্রেড দৌড়িয়ে আসে। দরজার আলো পড়তেই বাতাসে মিলিয়ে যায় ডায়ানার ছায়া। রেবেকা মেঝেতে হাঁপাচ্ছে। ব্রেড তাকে সামলায়, হাত কাঁপছে, চোখে জল জমে আছে। ফাইলগুলো নিয়ে তারা দ্রুত সোফিয়ার বাসা থেকে বেরিয়ে যায়। দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই সোফিয়া এবং মার্টিনকে, যারা শপিং শেষে বাসায় ফিরেছে। সেদিন সন্ধ্যাবেলায় সোফিয়ার সঙ্গে লিভিং রুমে বসে আছে মার্টিন, এবং টিভিতে সিনেমা চলছে। হঠাৎ সোফিয়া আলো বন্ধ করতে চাইলে ছোট্ট মার্টিন তাকে থামায়। না, লাইট বন্ধ করো না। সোফিয়া মৃদু হেসে বলে, ডায়না আমার বন্ধু, আমি তোমার মতোই, ওকে একা ছাড়তে পারবো না। এ কথা বলতে না বলতে ক্লিক শব্দে লাইট নিভে যায়। ক্যামেরা ধীরে ধীরে মার্টিনের পিছনে জুম করে। অন্ধকার থেকে ভেসে ওঠে ছায়া, অর্থাৎ ডায়ানা। এক মুহূর্তেই সে সোফিয়ার পাশে এসে বসে। মার্টিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। হঠাৎই আতঙ্কে সে লাইট অন করতে দৌড়ায়, কিন্তু ঝড়ের মতো পিছন থেকে তেড়ে আসে ডায়ানা। সোফিয়া বাধা দিতে গেলে ডায়ানা এবার তাকেও আঘাত করে ফেলে দেয়। মার্টিন কোনো রকমে সুইচ টিপে আলো জ্বালায়। ডায়ানা মিলিয়ে যায়। মার্টিন কাঁদতে কাঁদতে দৌড়িয়ে বেরিয়ে যায় ঘর থেকে। ছোট্ট মার্টিন ছুটে আসে রেবেকার বাড়িতে। হন্তদন্ত হয়ে সব খুলে বলে, আমি আজ ডায়ানাকে দেখেছি, মার সঙ্গেই ছিল। রেবেকার চোখে আতঙ্ক। সে বুঝতে পারে মার্টিনের কাছ থেকে এবার আর কিছু লুকিয়ে রাখা যাবে না। সে ফাইলগুলো মেলে ধরে ঠান্ডা গলায় বলে, ডায়ানা মানুষ নয়, ও এক প্রেতাত্মা। তোমার বাবা তার এসব বিষয় নিয়ে বিভিন্ন রিসার্চ করছিলেন, এবং তিনি সত্যতা জেনে গিয়েছিলেন। তাই ডায়ানা তাকেও নির্মমভাবে হত্যা করে। আমার ছোটবেলাতেও আমি ওকে দেখেছি, আর আমার বাবার নিখোঁজ হওয়ার পেছনেও ডায়ানার হাত আছে। ক্লোজ শটে দেখানো হয় মার্টিনের ভয় মাখা মুখ। রেবেকা আরও বলে, ডায়ানার একটি বিশেষ ক্ষমতা আছে, ও পুরোপুরি আমাদের মাকে কন্ট্রোল করে। এই জন্যই মা ওকে দেখে ভয় পান না। আর কেউ যেন মা আর ডায়ানার মাঝে না আসে, তাই হয়তো আমাদের বাবাদেরও
সরিয়ে দিয়েছে। মার্টিন ছোট হলেও একটাই বিষয় সে স্পষ্টভাবে বুঝতে পারে, ডায়না আলো সহ্য করতে পারে না। ঠিক তখনই টক টক শব্দে দরজায় নক পড়ে। রেবেকা দরজা খুলতে চায়, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কেউ নেই। তারপরই ঠক ঠক শব্দ আসে আলমারির ভেতর থেকে। রেবেকা মার্টিনকে পিছনে থাকতে বলে, ধীরে ধীরে আলমারির কাছে যায়। ক্যামেরা টপ ভিউতে দেখায় তার হাত কাঁপছে। লাইট অন করে, দরজা খোলে, কিন্তু ভিতরে কেউ নেই। হঠাৎই অন্ধকার থেকে কারো হাত এসে মার্টিনকে খাটের নিচে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মার্টিনের চিৎকারে ঘর কেঁপে ওঠে। রেবেকা প্রাণপণে ঝাঁপিয়ে পড়ে, তার হাত টেনে ধরে। অনেক কষ্টে সে মার্টিনকে ছাড়িয়ে আনে। তখনই অন্ধকার থেকে ভেসে ওঠে এক ভয়ঙ্কর ছায়ার গর্জন। দুইজনই হাঁপাতে হাঁপাতে সরে আসে, তাদের চোখে আতঙ্ক। এখন কি হবে? তারা কি বা করতে পারে প্রেতাত্মার বিরুদ্ধে? রেবেকা আর বেশি চিন্তা না করে সরাসরি সোফিয়ার বাসায় চলে যায় ব্রেড এবং মার্টিনকে সঙ্গে নিয়ে। তাদের গাড়ি এসে থামে পুরনো বাড়ির সামনে। ঝড়ো আবহাওয়ায় জানালার কাঁচ ঠক ঠক করে কাঁপছে। সোফিয়া দরজা খুলতেই দেখে তারা তিনজন দাঁড়িয়ে আছে। এবার রেবেকা গিয়ে সরাসরি কথা বলে তার মার সঙ্গে এবং বলে এই সমস্যাটির একটি সমাধান বের করা দরকার। রেবেকা দৃঢ় দৃষ্টিতে সোফিয়ার দিকে তাকিয়ে থাকে, তার হাতে ধরা সেই ছবিটা। রেবেকা সোফিয়াকে তার এবং ডায়নার সেই ছবিটা দেখিয়ে সেটার বিষয়ে সব কিছু জানতে চায়, কিন্তু সোফিয়া কিছুতেই বলতে চায় না। এবার ক্যামেরা জুম করে সোফিয়ার মুখের দিকে। সে চোখ নামিয়ে নেয়, ঠোঁট শুকিয়ে গেছে, কারণ তার কাছে এটার কোনো উত্তর নেই। তখন শুরু হয় মা ও মেয়ের মধ্যেকার তর্ক। সবাইকে এড়িয়ে সোফিয়া তখন নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। আর সেদিন রাতে রেবেকা মার্টিন এবং ব্রেডের সঙ্গে সেই বাড়িতে থাকারই সিদ্ধান্ত নেয়। ভেতরে আলো ঝলকাচ্ছে, কিন্তু বাইরের অন্ধকার ঘন হয়ে আসছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে রেবেকা যখন সোফিয়াকে গুড নাইট বলতে গিয়েছিল, তখন সে লক্ষ্য করে তার মায়ের চোখ এবং মুখ কেমন জানি একটা ফ্যাকাশে হয়ে আছে, একটা উদাসীনতার ভাব। ক্যামেরা জুম করে সোফিয়ার মুখের দিকে, অস্বাভাবিক নিস্তেজনা, দৃষ্টি ফাঁকা। তার মা রেবেকাকে জড়িয়ে ধরে এবং বলে, তোমরা দুই ভাই বোন একসঙ্গে আছো, এটা দেখে আমি অনেক খুশি। রেবেকা খেয়াল করে তার মা গোপনে তার হাতে একটি কাগজ দিয়ে গেছে এবং সেখানে লেখা আছে আই নিড হেল্প। ক্যামেরা কাগজে জুম করে। রেবেকার চোখ বড় হয়ে যায়, মুখ গম্ভীর, ভয় আর দৃঢ়তা একসঙ্গে জমে ওঠে তার মুখে। রেবেকা তখন একটা বিষয় খুব ভালোভাবে বুঝে যায় যে তার মাও বুঝে গেছে সে একটি প্রেতাত্মার কবলে রয়েছে এবং ডায়না যেন এই বিষয়টা বুঝতে না পারে সেজন্য সোফিয়া তাকে একটি চিঠি দিয়ে গেছে। রেবেকা তখনই ঠিক করে, না, আজকে যা হবার হবে, কিন্তু এটার শেষ দেখেই ছাড়ব। তারা সম্পূর্ণ বাসায় মোমবাতি জ্বালায় যেন বাসাটি আলোকিত হয়ে থাকে, কারণ ডায়না আলো সহ্য করতে পারে না। ক্যামেরা রুম থেকে রুম ঘুরে বেড়ায়, মোমবাতির আলোয় ঘর ভরে ওঠে এবং টেপ দিয়ে প্রত্যেকটা সুইচ আটকে দেওয়া হয় যাতে কেউ সেটি বন্ধ করতে না পারে। এছাড়াও কিছু এমার্জেন্সি লাইট এবং টর্চের ব্যবস্থা করে রাখে তারা। সম্পূর্ণ বাসাটি একদম আলোয় ভরে ওঠে। রেবেকা মার্টিনকে নিয়ে শুয়ে পড়ে, কিন্তু শোয়া সত্ত্বেও তার ঘুম আসছিল না। ক্যামেরা ধীরে ধীরে জুম করে রেবেকার চোখে, চোখ খোলা, নিঃশ্বাস ভারী। তার কেন জানি বারবার মনে হচ্ছিল আজ রাতে কোনো বড় একটা বিপদ হতে পারে। ঘন অন্ধকারের মধ্যে যখন আশেপাশের পরিবেশটা একদম থমথমে হয়ে আছে, তখনই পুরো বাসাটি অন্ধকার হয়ে যায়। হঠাৎ সব আলো একে একে নিভে যায় এবং তারা যে আলো জ্বালানোর এত বন্দোবস্ত করলো, এক নিমিষেই তা বিফল হয়ে যায়। ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার। রেবেকা একটি টর্চ হাতে ব্রেডকে দেখার জন্য নিচে যায়। টর্চের আলো দেওয়ালে পড়া মাত্রই ছায়াগুলো কাঁপতে থাকে, কিন্তু ব্রেডকে সোফায় দেখতে না পেয়ে রেবেকা সেই বাড়ির বেসমেন্টে যায় মেইন সুইচ ঠিক করার জন্য। ক্যামেরা তার পেছনে পেছনে যায়। সিঁড়ির প্রতিটি ধাপ কর্মর শব্দ করে। দৃশ্য পরিবর্তন হয়। আমরা ব্রেডকে দেখতে পাই বাড়ির বাইরে, হাতে ছোট্ট একটি লাইট। সে অন্ধকার হওয়ার জন্য বাসার বাইরে গিয়েছিল যে আশেপাশের জায়গাগুলোতে কারেন্ট আছে কিনা সেটি দেখার জন্য। ব্রেড খেয়াল করে আশেপাশের সব বাড়িতেই কারেন্ট আছে, শুধুমাত্র তাদের এই বাড়িটা বাদে। অপরদিকে মার্টিন তার দিদিকে দেখতে না পেয়ে মোমবাতি হাতে তাকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে। সে আস্তে আস্তে পা টিপে টিপে এগোতে থাকে সামনের দিকে, শুধু মেঝেতে কর্মর আওয়াজ। কিন্তু হঠাৎই ডায়ানা তার উপর আক্রমণ করে। ডায়ানার ছায়া এক ঝলকে আমরা দেখতে পাই। সে মার্টিনকে টেনে নিয়ে যেতে থাকে এক অন্ধকার ঘরের দিকে। বাচ্চাটি
প্রাণে বাঁচতে বুদ্ধি করে সেই মোমবাতিটা ডায়ানার দিকে ধরে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বেসমেন্টে রেবেকা মেইন সুইচগুলো ঠিক করার চেষ্টা করছে, তার কপালে ঘাম জমে আছে। ঠিক তখনই পিছন থেকে আসে মার্টিন। সে রেবেকাকে বলে, তুমি আমাকে একা কেন ফেলে এসেছিলে? রেবেকা তাকে সান্ত্বনা দেয় এবং আবার মেইন সুইচগুলো ঠিক করার চেষ্টা করে, কিন্তু তখনই সে বুঝতে পারে তারা ডায়ানার ফাঁদে পা দিয়েছে। হঠাৎ ধপ শব্দে ডায়ানা বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। দুই ভাই বোন চিৎকার করে সাহায্যের জন্য ব্রেডকে ডাকতে থাকে। কাঁপতে থাকা টর্চ লাইটের আলোয় অন্ধকার কেঁপে ওঠে। ব্রেড তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তখনই সে ডায়নাকে দেখতে পায়। ডায়নার ছায়া আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসে। তখনই ডায়না তার ওপর হামলা করে এবং তাকে এক আঘাতে ছুঁড়ে ফেলে দেয়। ব্রেডের হাত থেকে এমার্জেন্সি লাইটটা পড়ে যায়। লাইট মেঝেতে গড়িয়ে যায়, আলো কাঁপতে থাকে। প্রাণে বাঁচতে সে তার ফোন ব্যবহার করে, কিন্তু তাতেও খুব বেশিক্ষণ ডায়নাকে থামানো যায়নি। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে বাইরে ছুটতে থাকে, কিন্তু অন্ধকারে আসতেই ডায়না তার ওপর আবার হামলা করে এবং তাকে ওপরে তুলে নেয়। স্লো মোশনে ব্রেডকে বাতাসে ঝুলতে দেখা যায়। ঠিক তখনই নিজেকে প্রাণে বাঁচাতে ব্রেড গাড়ির হেডলাইট দুটো অন করে। নিজের কাছে থাকা গাড়ির সুইচ ব্যবহার করে। আলো পড়তেই ডায়না অদৃশ্য হয়ে যায়। প্রচণ্ড ভয় এবং আতঙ্কে ব্রেডকে দেখা যায় সে গাড়ি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়, কিন্তু সে কোথায় গেল আমরা তা এক্ষুনি জানতে পারবো। বেসমেন্টে দাঁড়িয়ে রেবেকা আর মার্টিন গাড়ির আওয়াজ শুনতে পায় এবং সেটা তাদের ভীষণ হতাশ করে, কারণ শেষ পর্যন্ত বাঁচার একটাই আশা ছিল আর সেটাও চলে গেল। তাহলে বাইরে থেকে দরজাটা খুলবে কে? রেবেকার মুখে হতাশার ছাপ। মার্টিন কাঁপছে। তবে বিপদ এখনও তাদের পিছু ছাড়েনি। রেবেকার হাতে থাকা এমার্জেন্সি লাইটের আলোটা আস্তে আস্তে ফুরিয়ে যেতে থাকে। লাইট ফ্লিকার করতে করতে নিভে আসছে। তখন রেবেকা মার্টিনকে বলে, আমাদের যেভাবেই হোক আগুনের ব্যবস্থা করতে হবে, এই জায়গাটা আলোকিত করে রাখতে হবে, নয়তো আমরা প্রাণে বাঁচতে পারবো না। তার জন্য তারা বেসমেন্টে থাকা কিছু কাগজপত্র দিয়ে আগুন জ্বালাতে থাকে। আগুনের আলোয় দেওয়ালগুলোতে অদ্ভুত ছায়া নড়াচড়া করছে। তখনই রেবেকা খোঁজাখুঁজি করতে করতে পুরনো জিনিসপত্রের মধ্যে থেকে একটি নীল রঙের লাইট খুঁজে পাই। রেবেকা মার্টিনকে বলে, তুমি আগুন জ্বালিয়ে রাখো, আমি এদিক ওদিক ঘুরে দেখি এখান থেকে বের হবার কোনো পথ আছে কিনা। সেই নীল আলোটার সাথে নিয়ে কিছু দূর যাবার পরই রেবেকা দেখে বেসমেন্টের দেওয়ালগুলোতে অদ্ভুতভাবে বড় হাতের ছাপ। আলোর ঝলকানিতে হাতের ছাপগুলো আরও স্পষ্টভাবে ভেসে ওঠে, যেগুলো দেখে কোনো সাধারণ মানুষের হাতের ছাপ বলে মনে হচ্ছিল না। ভয়ানক ফিসফিস আওয়াজ শোনা যায় চারপাশে। হঠাৎই পিছনে ঘুরে দাঁড়ালে রেবেকা লক্ষ্য করে নীল লাইটের আলোয় দেওয়ালে পড়তেই কিছু লেখা ফুটে উঠেছে। ভালো করে সেই লেখাগুলো পড়লে রেবেকা বুঝতে পারে সেখানে লেখা আছে, সোফিয়াকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। এইসব দেখতে দেখতে রেবেকা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়। তখন সে খেয়াল করে সেখানে বেশ কিছু পুতুল রাখা আছে। ভালো করে খেয়াল করলে দেখা যায় সেই পুতুলগুলোর মাঝখানে ডায়নাও আছে। সে রেবেকাকে ভয় দেখাতে থাকে, কারণ নীল আলোয় ডায়নার ছায়া ভেসে ওঠে। ভয় আর আতঙ্কে রেবেকা ছুটে পালাতে শুরু করে। সেখান থেকে বের হতে গেলে ডায়না এবার রেবেকার হাত ধরে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয় এই নীল আলোতে ডায়নার কোনো ক্ষতি হচ্ছিল না। সে রেবেকাকে ভেতরের দিকে টানতে থাকে। রেবেকাও প্রাণপণে বাঁচার চেষ্টা করে। ঠিক তখনই মার্টিন এমার্জেন্সি লাইটের আলোটা ডায়নার হাতে ফেলে। সাথে সাথে ডায়নার হাত পুড়ে যেতে থাকে এবং সে রেবেকাকে ছেড়ে দিতে বাধ্য হয়। দৌড়িয়ে দুই ভাই বোন আগুনের সামনে চলে আসে, কিন্তু এদিকে বিপদ আরও বেড়ে যায়। ডায়ানা বেসমেন্টে জ্বলতে থাকা আগুনটাও নিভিয়ে দেয়। অপরদিকে এত চিৎকার চেঁচামেচি শুনে সোফিয়া ঘর থেকে বেরিয়ে আসে। তার হাতে মোমবাতি, আলোয় কাঁপতে থাকে তার মুখ। সে তার দুইটা বাচ্চাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে না পেয়ে সে ভীষণ রেগে যায় ডায়ানার ওপর। চিৎকার করে সে বলে, আমি মানা করেছিলাম আমার সন্তানদের কোনো ক্ষতি তুমি করবে না। রাগের মাথায় সে বলে, ডায়ানা, আমাকে ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি যদি আমার সন্তানদের কোনো প্রকার ক্ষতি করার চেষ্টা করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব, কারণ আমি শেষ হয়ে গেলে তোমারও আর কোনো অস্তিত্ব থাকবে না। এই কথা শেষ করে সে নিজের ওষুধ খেতে যায়, কারণ সে জানে যতক্ষণ মানসিকভাবে সে সুস্থ থাকবে ডায়ানা ততক্ষণ তাকে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু এবার ডায়ানা তার ওপরেই হামলা করে এবং তাকে দূরে ছিটকে ফেলে দেয়। আঘাত পেয়ে সোফিয়া অজ্ঞান হয়ে যায়। ওদিকে বেসমেন্টে রেবেকা আর মার্টিন হতাশ হয়ে যায়, কারণ বাঁচার শেষ রাস্তাটুকুও ডায়ানা নিভিয়ে দিয়েছে।
দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই ব্রেড পুলিশকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে, অর্থাৎ সে পালিয়ে যায়নি, সে গিয়েছিল সাহায্যের জন্য। বাহ, কত ভালো বয়ফ্রেন্ড। এদিকে পুলিশ আসার পরও কিন্তু বিপদ কমে না, বরং বিপদ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। পুলিশ মার্টিন ও রেবেকাকে বেসমেন্ট থেকে বের করে। রেবেকা তাদেরকে সতর্ক করে বলে সব সময় আলোর মধ্যে থাকবেন, আলো নিভাবেন না। কিন্তু পুলিশ অফিসাররা তার এ কথার খুব একটা গুরুত্ব দেন না। তারপরই দেখা যায় অন্ধকার থেকে ডায়ানা বেরিয়ে আসে এবং মুহূর্তের মধ্যেই সে দুইজন পুলিশ অফিসারকে নির্মমভাবে হত্যা করে। এই দৃশ্য দেখে আতঙ্কে রেবেকা, মার্টিন ও ব্রেড বাড়ি থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মার্টিন কাঁদতে কাঁদতে বলে আমি মাকে ছাড়া কোথাও যাব না। তখন রেবেকা তাকে ব্রেডের সঙ্গে বাইরে পাঠিয়ে দেয়। বেচারা মার্টিন কিছুতেই যেতে চায় না, তবুও তার সুরক্ষার জন্য ব্রেড তাকে জোর করে নিয়ে চলে যায়। আর রেবেকা একাই ওপরে যায় তার মা সোফিয়াকে আনার জন্য। রেবেকা ভয়ে এক পা করে সিঁড়ি বেয়ে উঠছে। হঠাৎই ফিসফিস করে কানে আসে এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, এখান থেকে চলে যাও, এখানে তোমার জন্য কিছু নেই। কিন্তু রেবেকা থেমে থাকে না, বুকের সাহস নিয়ে এগিয়ে যায় তার মা সোফিয়ার ঘরের দিকে। হঠাৎ পিছন থেকে এক ঠান্ডা হাত তার কাঁধে পড়ে। ডায়ানা। সে রেবেকাকে টেনে অন্ধকার ঘরের দিকে নিয়ে যেতে চায়। রেবেকা তড়িঘড়ি করে তার হাতে থাকা টর্চের আলোটা ডায়নার দিকে ফেলে। মুহূর্তেই ডায়নার হাত জ্বলে উঠতে থাকে। সে চিৎকার করে রেবেকাকে ছেড়ে দেয়, কিন্তু ডায়ানা থামে না। সে আবারও রেবেকার ওপর হামলা করে এবং তাকে ওপর থেকে নিচে ফেলে দেয়। রেবেকা মেঝেতে আছড়ে পড়ে, প্রচণ্ড আঘাত পায়। ডায়ানা প্রায় তাকে শেষ করেই ফেলছিল। ঠিক তখনই সোফিয়া চিৎকার করে বলে ওঠে, ডায়ানা, আমি তোমাকে বলেছিলাম আমার সন্তানদের কোনো ক্ষতি তুমি করবে না। রেবেকা কষ্ট ভরা গলায় বলে, মা, সে বাবাকে মেরে ফেলেছিল। এটা শুনে সোফিয়ার মুখ বদলে যায়। সে বলে, আমি তোমার সব কথা শুনেছি ডায়ানা, এত বছর ধরে তুমি যা যা বলেছ আমি তাই করেছি, কিন্তু তুমি আমার বাচ্চাদের ক্ষতি করলে আমি সেটা সহ্য করব না। এই বলে সোফিয়া ডায়নার দিকে বন্দুক তাক করে গুলি চালায়, কিন্তু গুলিটা তার শরীরের ভেতর দিয়ে চলে যায়, যেন বাতাসে মিলিয়ে গেল। ডায়না ঠোঁটে হালকা হাসি এনে বলে, তুমি কি ভেবেছিলে এতে আমার কোনো ক্ষতি হবে? সোফিয়া নিঃশব্দে বলে, গুলিতে নয়, তবে আমি যদি না থাকি তাহলে তোমার কি হবে? ডায়ানা এক মুহূর্তের জন্য থেমে যায়। সোফিয়া দৃঢ় কণ্ঠে বলে, যতক্ষণ আমি আছি ততক্ষণ তুমি আছো, কারণ তুমি আমার সঙ্গে জড়িত। আমার মৃত্যুর সঙ্গে তোমারও কাহিনী শেষ। এই বলে সোফিয়া নিজের মাথায় বন্দুক থেকে গুলি চালায়। সে মাটিতে পড়ে যায়, নিথর দেহ, আর সঙ্গে সঙ্গে ডায়ানাও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার ছায়া মিলিয়ে যায় পুরো বাড়ি থেকে। কারণ মৃত হবার পরও ডায়ানা শুধু সোফিয়ার মাধ্যমেই টিকেছিল এই পৃথিবীতে। আর সোফিয়া মারা যেতেই তার অস্তিত্বের শেষ চিহ্নটুকু মুছে গেল। দৃশ্য পরিবর্তন হয়। এখন দেখা যায় রেবেকা, মার্টিন এবং ব্রেড একসঙ্গে আছে, তাদের মুখে স্বস্তির ছাপ। আর সেই ভয়ঙ্কর অন্ধকারের ছায়া নেই কোথাও। রাতের বেলা এখন তারা নিশ্চিন্তে আলো নিভে ঘুমায়, কারণ এখন আর ভয় লাগে না। এটাই ছিল লাইটস আউট মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন বিয়ন্ড দ্য শ্যাডো।